দর্শক স্বাগত জানাচ্ছি প্রতিদিনের আয়োজন লাইফ ইজ বিউটিফুল এবং আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। আমরা আমাদের এই আয়োজনে সবসময় কথা বলে থাকি ইতিবাচক বার্তা নিয়ে, ইতিবাচক গল্পগুলো নিয়ে, এবং আমাদের অতিথিরা যারা থাকেন তারা সেই কথাগুলো নিয়মিতভাবে বলেন এবং সেই কথাগুলো আসলে জীবনের জন্য কতটুকু কার্যকরী, জীবনের জন্য কতটুকু প্রযোজ্য সেগুলো নিয়ে নিশ্চয়ই তারা বলবেন। আজকেও তার ব্যত্যয় নিশ্চয়ই আজকে ঘটবে না। আজকে যারা আমাদের সাথে যুক্ত হবেন তারা অবশ্যই খুব পরিচিত এবং পছন্দের তো অবশ্যই, এবং আমারও খুব পছন্দের তালিকার খুব উপরের সারির মানুষ তারা, এবং আমি আর কালক্ষেপণ না করে নিশ্চয়ই তাদেরকে নিয়ে আসতে চাই। আমি একদম শুরুতেই যাকে নিয়ে আসছি, গিয়াসউদ্দিন সেলিম, নির্মাতা এবং লেখক। কেমন আছেন সেলিম ভাই? এই করোনার সময় কৌশল করে বেঁচে আছি। কৌশল করে বেঁচে আছেন, কি দুর্দান্ত শব্দ ব্যবহার! আমরা সেই শব্দ ব্যবহারের আরো অনেকগুলো কথা শুনবো। তবে মানুষ যারা দেখছেন আমাদেরকে, আমাদের সাথে যারা যুক্ত হবেন তারা খুবই সারপ্রাইজড হবেন, কারণ আমাদের সাথে যুক্ত আছেন আফসানা মিমি, জনপ্রিয় অভিনেত্রী এবং নির্মাতা। কেমন আছেন আপু? ভালো আছি। এরকম বিশেষণ দিও না, তাহলে আরো লজ্জা টজ্জা পেয়ে যাবো আর কি। আমি ভালো আছি, কিন্তু ওই যে সেলিমের কাছ থেকে একটু শুনবো আর কি পরে, যে কৌশলটাকে কিভাবে কৌশল করে ভালো থাকা যায় সেই কথাগুলো নিশ্চয়ই আমরা শুনবো এবং দর্শকরাও শুনবেন সেই কথা। তবে আমরা যেই কথাটা সবসময় নিয়মিত ভাবে বলি এবং আমাদের এই আয়োজনের নামটিও হচ্ছে তেমন, লাইফ ইজ বিউটিফুল। আমরা বলে থাকি জীবন সুন্দর এবং সেটি আমরা ধারণও করার চেষ্টা করি। সেই প্রেক্ষাপট থেকে যদি জানতে চাই মিমি আপু আপনার কাছ থেকে প্রথমে, যে আমরা তো সেটিকে বলি যে জীবন সুন্দর, কিন্তু সেটির আসলে বিভিন্ন প্রেক্ষাপট থাকে, এক একজন মানুষ এক এক রকম ভাবে সেটিকে ধারণ করে। সেই প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনাকে জিজ্ঞেস করি বা আপনার কাছ থেকে জানতে চাই, জীবন আসলে আপনার কাছে কেমন, সেটি কি সুন্দর কিনা? আমার কাছে লাইফ ইজ অলওয়েজ বিউটিফুল। আমি জীবনকে সবসময় সুন্দর মনে করি। আমার সব থেকে কঠিন, মানে কি বলবো, মানে কঠিনতম দিনগুলোতেও আমি দেখেছি যে যখন আমার মনে হয়েছে যে আমার আসলে প্রচন্ড খারাপ সময়, এর চেয়ে খারাপ সময় মানুষের জীবনে আর হতে পারে না, তারপরে আমি দেখেছি যে তারপরে আমার মনে হয়েছে যে ওই খারাপ সময়টা আমার জীবনে এসেছিল আসলে এর চেয়ে মঙ্গলময় কিছুর জন্য আর কি। তো আমি সবসময় খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবার পরেও দেখেছি যে পরে ভীষণ সুন্দর একটা দিন বা খুব মঙ্গল কিছু আর কি আমার জীবনে ঘটেছে। তাই লাইফ ইজ অলওয়েজ বিউটিফুল টু মি। মানে মোদ্দা কথা বা সারাংশ যদি একটু বলি, যে পরিস্থিতিটাকে সামাল দেওয়াটাই হচ্ছে মূল কথা জীবনের, এবং সেই সময়টুকু সামলে নতুন করে চলা এটাও হচ্ছে জীবনের অন্যতম পাথেয়, এবং এগুলোই আসলে জীবনকে সুন্দর করে, আমাদের জীবনের বোধগুলোকে সুন্দর করে। হ্যাঁ, তা তো অবশ্যই। ভীষণ রকম অপটিমিস্টিক আমি, এবং খুব পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে টিকে থাকার চেষ্টা করি। অবশ্যই গিয়াসউদ্দিন সেলিম ভাই, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে মিমি আপা যেমন করে বলছিলেন যে জীবনের অনেকগুলো বোধ এবং পরিস্থিতি সামনে জীবনের সামনে চলার পথটাকে মসৃণ করা, সেটির কারণেই মনে হয় জীবন সুন্দর হয়, এবং তিনি আসলে সেভাবেই চলেন। সেই প্রেক্ষাপটে জীবন আসলে আপনার কাছে কেমন ভাবে ধরা দেয়, সেটি কি বিউটিফুল কিনা? না, লাইফ ইজ বিউটিফুল এটা সবচেয়ে বেশি বোঝা যাচ্ছে আসলে করোনা কালে। আচ্ছা। যে আমরা যে বেঁচে আছি এবং সুস্থ আছি, এইটা অনেক বড় গিফটেড মনে হচ্ছে আর কি। এবং আমরা বেঁচে থাকবো এই প্রেরণাটুকু পাচ্ছি। ঠিক আছে, তো জীবন অনেক সুন্দর, অনেক বিউটিফুল আসলে। আপনি একটা শব্দ ব্যবহার করছিলেন, কৌশল করে বেঁচে থাকতে হবে। মিমি আপা শুনতে চাচ্ছিলেন সেটি, আসলে সেটি যদি একটু ব্যাখ্যা দিতেন। না, মানে এইটা কৌশল করে, আমি এটা করোনার শুরু থেকেই, আমি যখন থেকে আসলে ঘরে আছি তখনই আমার মনে হয়েছে যে আমাদেরকে কৌশল করেই বেঁচে থাকতে হবে এই সময়। কারণ আমেরিকার মতো দেশ কিংবা ইংল্যান্ডের মতো পরাক্রমশালী দেশ, ইতালি, ফ্রান্স, তারা যেভাবে পর্যুদস্ত হয়েছে, তো এত ওদের অর্থকড়ি, এত ফ্যাসিলিটিস থাকার পরেও তো আমরা তো খুবই একটা সাধারণ একটা দেশ। আমি গরিব দেশ বলবো না, আমি বলবো সাধারণ। ঠিক আছে, এই সাধারণ দেশে আমাদের সবচেয়ে পিছিয়ে আছে স্বাস্থ্য খাত। সবচেয়ে বাজে অবস্থা, যে আমরা কেউ মধ্যবিত্ত কল্পনাও করে না যে সরকারি হাসপাতালে যাবে। এবং এই কোভিড-19 এসে সরকারি হাসপাতালগুলোতে বোধহয় ফ্যাসিলিটি বাড়ছে।
ওইটা ওরা মানুষ ওদিকে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কৌশল হলো এই সময়ে আমার কাছে কৌশল এই গত 2.5 মাস বা 3 মাসের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় 3টা কৌশল খুব ইম্পর্টেন্ট আমার কাছে। আচ্ছা প্রথমে কৌশল হচ্ছে যে যতক্ষণ সম্ভব ঘরে থাকতে হবে, আচ্ছা এটা একটা কৌশল। দ্বিতীয় কৌশল, তোমাকে যদি বাইরে যেতে হয় তাহলে তুমি অবশ্যই মাস্ক পরবা এবং প্রত্যেকটা লোক থেকে কম করে 3 ফুট দূরে থাকবে। আচ্ছা এবং যেই লোক মাস্ক পরে না তাকে ইশারায় মাস্ক পরে তার সাথে কথা বলতে হয়, সে মাস্ক পরবে, তারপর তার সাথে কথা শুরু করতে হবে। কৌশল ঠিক আছে? নাম্বার 3। আর কৌশল নাম্বার 3 সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য, যেটা আমাদের যে মনের স্বাস্থ্য, এইটার জন্য আসলে কাজ ছাড়া মনের স্বাস্থ্য ঠিক রাখা সম্ভব না, যে যেই কাজটা করে। তো আমার কাজ হচ্ছে আসলে লেখা, পড়া এবং নির্মাণের সঙ্গে যুক্ত থাকা, এটা নিয়ে ভাবা, এবং সারাক্ষণ টিভির সামনে এই খবরের সামনে না গিয়ে অথেন্টিক জায়গা থেকে প্রতিদিন একবার বা দুবার আজ বাংলাদেশে কতজন ইফেক্টেড, কতজন মৃত্যু, সারা পৃথিবীতে কতজন ইফেক্টেড, কতজন মৃত্যু, নতুন কোনো ওষুধের খবর আছে কিনা, নতুন কোনো ভ্যাকসিনের খবর আছে কিনা, এইটুক নিয়ে ছাড়া আর খবর না দেখে নিজের কাজটা করে যাওয়া। যে ঘরে কাপড় ধোয়ার কাজ আছে, ঘর পরিষ্কারের কাজ আছে, রান্নার কাজ আছে। Absolutely. বাচ্চাদের সময় দেয়া যাচ্ছে না, কারণ বাচ্চারা সময় চায় না, ওরা খালি ওদের পিসি এবং গেমিং এগুলো নিয়ে আছে। ঠিক আছে, তো সব মিলে আমি 3টা জিনিস বলবো যে প্রথমত ঘরের বেশি করে থাকা, দ্বিতীয়ত যদি বাইরে যেতে হয় মাস্ক নিরাপদ। পরা এবং যে কোনো লোক থেকে 3 ফুট দূরে থাকা, আর 4 নম্বর নিজের মনের স্বাস্থ্যটা ঠিক রাখা। এটুকু, এটাই কৌশল। সো দর্শকরা যারা শুনলেন এবং মিমি আপা সহ যারা শুনলেন যে কৌশল করে বেঁচে থাকার উপায়গুলো কিন্তু মানে বলেই দিলেন সেলিম ভাই। বলে দিলেন মানে কি, ভীষণ সুন্দরভাবে সহজ করে এবং খুব টু দি পয়েন্ট। এবং এটাই হচ্ছে মানে এখনকার সময়ের প্রেসক্রিপশন। হ্যাঁ, কিন্তু আমার তো ইনফ্যাক্ট সেলিমের সাথে কথা বলতে মানে ওনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে এরপরে রেজা তোমার হয়তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমিও একটা প্রশ্ন করে রাখবো। যে একটা তো ঠিক আছে, কৌশল অবলম্বন করে আমরা গত 2 মাস ধরে চলছি বা সামনের দিনে চলবো। এই যে করোনা পরবর্তী যে একটা জীবন আসবে, যেখানে এই পোস্ট করোনাতে যেটাকে আমরা এখন বলছি নিউ নর্মাল, বা এর পরবর্তী কৌশলগুলোর ক্ষেত্রে আরো কিছু যুক্ত হবে কিনা আমরা শুনবো। কিন্তু নিশ্চয়ই সেই প্রশ্নটা কিন্তু আসছে শেষের দিকে একদম, সেটি থাকবে যে পরবর্তী জীবন আচরণ বা জীবনের যে যাপন সেটি আসলে কেমন ভাবে হবে। আপনারা যেহেতু লাইট ক্যামেরার মানুষ, আপনাদেরকে অবশ্যই সেই যে আগের যে ধারা ছিলাম আমরা, মানে এটা আমরা বলছি এরকম না, WHO তার নির্দেশ অনুযায়ী যে আমাদেরকে করোনার সাথেই চলতে হবে ইনফ্যাক্ট, ফলে যে ধারাগুলো চলছিলাম আমরা সেগুলো থেকে সরে আসতে হবে, নতুন পথেই চলতে হবে। আমরা সেই কথাগুলো নিয়ে আলোচনা করব। তবে সেলিম ভাই, আপনি যেটা বলছিলেন যে ঘরে থাকতে হবে এবং ঘরে থাকার সময়টি আপনি প্রায় 2.5 মাসেরও বেশি সময় ধরে কিন্তু আপনি বা আমরা সবাই ঘরে অবস্থান করছি নিরাপত্তার সাথে নিজেদেরকে সুস্থ রাখার জন্য। কিন্তু যেটি হয়েছে যে আপনি আপনার পুরো জীবনে এত দীর্ঘদিন ধরে কখনো বাসায় থাকেননি, আপনার পুরো জীবনে এই রেকর্ড নেই যে রেকর্ডটি করে ফেলেছেন। আপনার পুরো বিবাহিত জীবনে কখনো ভাবিকে এত বেশি সময় দিয়েছেন, কখনো সন্তানকে এত দীর্ঘদিন সময় দিয়েছেন, সেটি হয়নি। সেই রেকর্ডটি আপনি করেছেন, সেটি যেমন জানবো সেখানে আসলে কেমন করে সময় কাটিয়েছেন, এটি একটি বিষয় জানার। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার ছোটবেলায়, আমাদের ছোটবেলায় একটা সময় বই পড়তাম, সিনেমা দেখতাম, খেলাধুলা করতাম, পরিবারের সাথে সময় কাটাতাম। ব্যস্ততার দরুন সেটা হয় না এখন আর, সেই সময়টা ফিরে পেয়েছেন কিনা। এবং থার্ডলি যেটা জানতে চাইবো, একসাথে এত প্রশ্নগুলো তো ভুলে যাবো বাবা। আচ্ছা, আমি ঠিক আছে, আমি যেহেতু লকডাউন পরিস্থিতি নিয়ে জানতে চাচ্ছিলাম, বাকিটা আমি মনে করাই দেবো আপনাকে, আপনি দুটো আমাকে একটু জানান। প্রথমটা ছিল যে আসলে এত দীর্ঘ সময় ধরে বাড়ি আছি এবং আমার স্ত্রী এবং বাচ্চারা কিভাবে নিচ্ছে জিনিসটা, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার স্ত্রী বলতেছিলেন গতকালকেই যে এত সুখী জীবন সে কোনোদিন পায় নাই জীবনে। মানে এই যে এত বড় সার্টিফিকেট আমি জীবনে পাই না। আমাদের প্রায় 30 বছরের বেশি সময় আমরা বিবাহিত জীবন আমাদের, হ্যাঁ 30 ইয়ার্স প্লাস। তো এর মধ্যে এই 30 বছরের মধ্যে গতকালই উনি বললো যে এত সুখের সময় ওনার আর আসেনি আর কি। তার মানে হচ্ছে এই লকডাউন পিরিয়ডে আপনি A+ পেয়ে গেলেন।
A+ পেয়ে গেলাম। হ্যাঁ, আর তার দারুণ। জন্য আসলে অনেক ডেডিকেশন আছে বাবা, অনেক কষ্ট আছে। আমরা ঠিক সেটা আছে? শুনবো। সেটাই আমি আমার থার্ড প্রশ্ন সেটাই ছিল। এমন আ আজকের আমি রুটিন বলি, তাহলে আমার ধারণা যে আমরা প্রতিদিনের রুটিন আমরা পেয়ে যাব যে একটা লোকের প্রতিদিনের রুটিনটা কি, মানে আমার রুটিনটা কি। আমার হুম, হুম, হুম। আমরা সকালে ঘুম থেকে উঠেছি 10টা 10:30, আমি উঠেছি কত 9:30 10টার মধ্যে উঠে গেছি। ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে যে বাচ্চারা ঘুমাচ্ছে কারণ তারা রাত জেগে খেলেছে। আমার স্ত্রীও উনিও ঘুমিয়েছেন 4টার দিকে, কারণ আমাদের দিন রাত আসলে সময়ের ফ্রেমটা ভেঙে গেছে এখন। হুম। হ্যাঁ, দিন রাত উল্টে গেছে। তারপরে উঠে আমার প্রথম কাজ হচ্ছে যে আসলে সকালের নাস্তাটা রেডি করা। এটা একদম আচ্ছা। মানে ম্যান্ডেটরি আর কি। আচ্ছা, তো দেন কালকে রাতের যে ভাতটা ছিল ফ্রিজে, যেটা বেঁচে যাওয়া ভাত, ওটা আমি আসলে ফ্রাইড রাইস করেছি ওটা দিয়ে, যে একটু বাহ! গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, সর্ষের তেল, ডিম, এইটুক দিয়ে একটা ফ্রাইড রাইস। আর একটা হচ্ছে মশলা চা। মশলা চার মধ্যে আদা, লবঙ্গ, দারচিনি এবং চা পাতা, এই দিয়ে একটা মশলা চা এবং সকালের এইটুক। আচ্ছা, এইটুক চলতে চলতে আহ, আমার যে প্রোডাকশনটা আমি করেছিলাম এই যে ঈদে একটা অনলাইন প্রোডাকশন করেছি, ঘরে হুম, হুম। বসেই প্রোডাকশন করেছি। ওই প্রোডাকশনের ঘরবন্দির সময়ের গল্প। হুম। হ্যাঁ, আমার ডিওপি আসলো নিচে, ওনাকে আমি চেকটা সিগারেটের প্যাকেটের মধ্যে ঢুকায়ে উপর থেকে ছুড়ে দিলাম যে বাবা নিয়ে যাও। এইটা একটা কৌশল কিন্তু, যে আমি নিচে গেলাম না। ঠিক আছে, ওকে, সেকেন্ড কাজ। তারপরে আমি ততক্ষণে আমার এক ছেলে উঠেছে, ছোট ছেলে উঠেছে। উঠে উনি যথারীতি ওনার পিসির সামনে বসে গেছেন এবং উনি হয় খেলেন অথবা ছবি দেখেন অথবা ওনার ওর কমিউনিকেশন বন্ধু বান্ধব অথবা ক্লাস যাই থাকুক অনলাইনের। তো দেন তাকে নাস্তা দেওয়া হলো। তো তাকে, সে হচ্ছে যে পাউরুটি এবং জেলি খেতে পছন্দ করে। হুম। তাকে কিছুতেই ওই সময় ডিম খাওয়ানো যায় না। ওকে ওকে পাউরুটি এবং জেলি দেওয়া হলো। আচ্ছা, এর মধ্যে আমার স্ত্রী উঠেছেন, উনি ওনার মতো করে একটু চা খেয়েছেন। আমি এবার গিয়ে কাপড় ভিজালাম, কারণ গত কয়েকদিন কাপড় ধোয়া যায় নাই, আকাশ মেঘলা ছিল এবং ঝড় বৃষ্টি ছিল এবং প্রচুর কাপড় জমেছে, যার পরিমাণ প্রায় আমি 21টা কি 22 পিস কাপড় ধুয়েছি আজকে আর কি। ধুয়ে এগুলা নিয়ে আমার ছোট ছেলের সহযোগিতায় ছাদে গিয়েছি, ছাদে ওগুলো আবার শুকাতে দেয়া। ফিরে এসে রান্না করে দুপুরের ভাতটা রান্না করা, গতকালকের মাংস রান্না ছিল ওইটা একটু গরম করা, ওইটা করে গোসল করে এবার একটু লিখতে বসা, যে সামনে আরেকটা প্রোডাকশন করব। এই যে যেটা করেছি ওটার আরেকটা প্রোডাকশন হবে, ওইটার জন্য একটু লিখতে বসা। আচ্ছা। তারপরে একটু টিভি দেখা, তারপরে আমি একটু খাওয়া, এই চলছে। কাজের বিষয় যে নানা কাজের বর্ণনা দিলেন, তো এই কাজগুলো আসলে কি আপনি স্বইচ্ছায় করেছেন নাকি ভাবি জোর করে করিয়েছে আপনাকে? না না, এখানে জোর জবরদস্তির কোনো কারবার নাই, কারণ দারুণ, সেটাই আসলে শুনতে ওর চাচ্ছিলাম। কাজ, ওর একটাই দায়িত্ব যে পুরো ঘরটা পরিষ্কার রাখা। ওটা আমি পারবো না, মানে ওইটার যে সূক্ষ্ম কাজ, ঘর পরিষ্কারের যে সূক্ষ্ম কাজ, ওটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু আচ্ছা। রান্নাটা একটু মোটা দাগের কাজ বা কাপড় ধোয়াটা মোটা দাগের কাজ, ওটা আমি পারবো। সেজন্য আরেকটা আমি বিষয় বেছে হচ্ছে নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো লেখালেখি করেন, মানে সেই ক্ষেত্রে ব্যস্ততার জন্য অনেক কিছু হয় না। আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে বই পড়া, সিনেমা দেখা, সেই সময়গুলোর জন্য এখন একটু বাড়তি সময় পাচ্ছেন কিনা? এটা প্রচুর, আমি অনেক পড়া যাচ্ছে না। নর্মাল সময় আমি যে পরিমাণ পড়তে পারি, এই কোয়ারেন্টাইনের সময় ওই লেভেলে পড়তে পারছি না। আচ্ছা। পড়াটা আগায় না, কি কারণে আমি জানি না, এর গূঢ় কারণ আমি জানি না। ঠিক আছে, আচ্ছা। কিন্তু ছবি আমি দেখেছি, তো ছবি দেখতে দেখতে বিরক্ত লাগে, কিন্তু মানে ছবি মাঝে মধ্যে দেখা ভালো, রেগুলার ছবি দেখা এটা একটা বোরিং কাজ। আই টেল ইউ, যত ভালো ছবি হোক। আচ্ছা, আবার শেষ যে বিষয়টা জানতে চাওয়া সেটি হচ্ছে যে এই সময়টাতে আ আপনি নতুন কোনো গিয়াসউদ্দিন সেলিমকে খুঁজে পেয়েছেন কিনা নিজের মধ্যে? অনেকের হ্যাঁ, উপলব্ধি বাড়ে, অনেকের চিন্তার পরিসরটা বাড়ে। সেরকম কি কোনো ঘটনা ঘটেছে কিনা? না না, কি কি আমার বেড়েছে তা আমি বলতে পারবো না। তবে এই পরিস্থিতিটা নতুন এবং সামনে দিনের জন্য
প্রথম 1.5-2 মাস তো আসলে আমরা টেরই পাই নাই যে কিভাবে চলে গেল। পার্সোনালি আমি 1.5-2 মাস একটা কিরকম জানি একটা, এটা ঠিক আমরা কি ঠিক আছে, মানে ঠিক আমরা বেঁচে আছি, মরে গেছি না, ঠিক মানে এটা একদম মুহূর্তে কেটে গেল। একটু একটু করে এখন প্রস্তুতি, যে আমরা যেমন 2.5 মাস যদি সারা দেশ লকডাউন থেকে এই 1-2 দিন তারিখ থেকে খুলে দিচ্ছে, সবকিছু খুলে যাবে। তো এবং একই সাথে সংক্রমণও বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। তো আমাদের তো এগুলো আর বন্ধ করা যাবে না। প্রত্যেকেই আসলে এখন খুব সচেতনভাবে কৌশল করে স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কাজকর্ম করে বেঁচে থাকতে হবে, মরা যাবে না। একদম। আপনার কাছে ফিরবো যে অনেকগুলো কাজের ফিরিস্তি দিলেন হচ্ছে সেলিম ভাই। তিনি বলছেন যে ঘরে থাকাকালীন অবস্থায় এই কাজগুলো করতে হয়। আপনার স্বাভাবিকভাবে সেগুলো কাজগুলো আপনি করেন। সেই কাজের প্রেক্ষাপটে লকডাউনের এই সময়টাতে আপনি আসলে কেমন করে আপনার সময়গুলো কাটিয়েছেন সেটা যেমন শুনতে চাইবো। নতুন কোন আফসানা মিমিকে আপনি খুঁজে পেয়েছেন কিনা, যেটা আমরা দেখতে চাইবো কয়েকদিন পরে বা দেখতে পারবো, সেই বিষয়টা একটু জানাবেন। সেলিম যখন বলছিলেন যে ও আজকে 22 পিস কাপড় ধুয়েছে, আমিও ভাবার চেষ্টা করছিলাম যে আজকে আমার কাপড় ধোয়ার সংখ্যাও কি 22 পিস নাকি তার একটু বেশি। মানে কারণ গত কয়েকদিন ওরকম ঝড় বর্ষার জন্য কাপড় টাপড় ধোয়া হয়নি। তো আজকে আমারও কাপড় ধোয়ার অভিযান ছিল। তো আমি আসলে এই করোনা কালে হঠাৎ আবিষ্কার করলাম যে আমি নর্মাল সময়ের চাইতে বেশি ব্যস্ত। কেন বেশি ব্যস্ত? কারণটা হচ্ছে যে মানে আব্বা আছেন, আমি আর বাবা দুজন থাকি যেহেতু আমাদের বাড়িতে। তো আব্বার দায়িত্বগুলো তো এতদিন গৃহকর্মে যারা নিয়োজিত ছিলেন তাদের উপরেই ন্যস্ত ছিল আর কি। আমি খালি মানে নানা রকমের ডিরেকশন দিতাম। এখন যখন আমাকে ফিজিক্যালি কাজগুলো করতে হয়েছে, তো আমি দেখলাম যে সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে আব্বাকে 8টার সময় নাস্তা দাও, তারপরে আবার আব্বার দুপুরে খাবার আয়োজন করো 2টোর দিকে, আবার রাত 8টায় আব্বা খাবেন। যেমন আজকে আমি এখানে লাইভে বসেছি, তো আমি আসলে একজনের সাহায্য নিয়ে যে হ্যাঁ আব্বাকে উনি আসলে আজকে খাবার দাবার সার্ভ করবেন, না হলে পরে আমি এখানে বসে এই আড্ডায় ঠিক মন দিতে পারবো না আর কি। তো তারপরে এছাড়া পুরো একটা বাড়ি পরিষ্কার করা, তারপর রান্না বান্নার যেগুলো সব ভুলতে বসেছিলাম একটু একটু করে আবার নতুন করে মানে ঠিকঠাক করা, প্র্যাকটিস করার চেষ্টা চলছে। তো এইসব করে আমি দেখি যে মানে ইনফ্যাক্ট এখন আমি একটু গুছিয়ে এনেছি সময়টা। শুরুর 1-1.5 মাস আমার এমন হয়েছে যে আমি দেখতাম প্রতিদিন আমি গোসল করছি সন্ধ্যা 6টার সময়, মানে সারাদিন কাজ করতে 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 সময় চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই আর কি। তো ভীষণ কর্মব্যস্ত জীবন, এবং সেলিমের সাথে আমি ভীষণ ভীষণ একমত যে এই সময়টাতে যদি নিজেকে মানে সেটা এখন ঘরের কাজই হোক আর যে ধরনের ক্রিয়েটিভ কাজগুলো আমরা নিয়মিত করে থাকি সেসব কাজেই হোক, মানে নিজেকে যদি কর্মব্যস্ত না রাখা যায় তাহলে ডিপ্রেশন আসতে বাধ্য। মানে বসে থাকা যাবে না, আইডল থাকা যাবে না, মানে সারাক্ষণ নিজেকে কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। তো আমি আসলে ভীষণভাবে কাজে ব্যস্ত রাখছি। যেদিন আমি দেখছি যে আমি একটু কোনো কারণে কম কাজ করছি, সেদিন আমি দেখছি নানা রকমের হাবিজাবি চিন্তা আমার মাথার মধ্যে ঢুকে পড়ছে, তাড়াতাড়ি আবার উঠে আবার কাজ করা শুরু করে দিচ্ছি। মানে যেটাকে কায়িক পরিশ্রম বলে, আমি ফিজিক্যালি নিজেকে খুব অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি। আমি মিমির সাথে একটু যোগ করতে চাই, ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। যে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, যখন লোকেরা কাজ করে অফিসে, আমার এক আত্মীয় আমি দেখেছি, উনি এজিবিতে চাকরি করতেন। যখন উনি চাকরি অবস্থায় ছিলেন, খুবই স্মার্ট একটা লোক, প্রপার ফিজিক্যালি ঠিকঠাক কাজ করছেন। রিটায়ার্ড করার 1 মাস পর ওনার সাথে আমার দেখা হলো, একটা লোক 1 মাসের মধ্যে বুড়ো হয়ে গেল। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? দেন তোমার যে এই যে কর্মব্যস্ত থাকলেই সবচেয়ে বেশি সেফ, এটা ঠিক আমার মনে হয়েছে। মানে ব্যস্ততাই জীবন, স্থবিরতা মরণ কাইন্ড অফ। আর আমি নিজেকে কিভাবে আবিষ্কার করছি সেটা হচ্ছে যে আমার একটা আবিষ্কার ইনফ্যাক্ট অনেকদিন ধরেই চলছিল, যে আমি নিজের আসলে মহাশত্রু। মানে আমি এখন এই করোনা কালে নিজের বন্ধু হওয়ার চেষ্টা করছি। মানে আমি কঠিন কথাটা সহজ করে বলেন। মানে আপনি আপনার মহাশত্রু মানে বুঝি নাই, এটা একটু বুঝাই। মানে আমি আমার মহাশত্রু মানে আমার জন্য যা যা করো, মানে ধরো যে জিনিসগুলো আমার জন্য ভালো সেই জিনিসগুলো আমি বুঝি, জ্ঞানপাপী টাইপের আর কি, বুঝি যে এই জিনিসগুলো আমার জন্য ভালো, কিন্তু সেগুলো আমি কখনোই ঠিকঠাক মতো করি না। তো এই করোনা কালে আমি চেষ্টা করছি সুবোধ বালিকা হওয়ার, যে আচ্ছা যে জিনিসগুলো আমার জন্য ভালো সেগুলো আসলে নিজের জন্য একটু করার চেষ্টা করা। পুরোপুরি এখনো উত্তীর্ণ হতে পারিনি, তবে মানে সেই প্রক্রিয়ার মধ্যে আছি। জানেন দুই একটা উদাহরণ দেখতে লাগছে, কিন্তু দুই একটা উদাহরণ কিন্তু শুনতে চাই।
দাঁড়াও, সেলিম কিছু একটা বলছিলেন। না, আমি যেটা হ্যাঁ। বলছিলাম যে মানে সেই তোমাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ তুমি নিজের যে শত্রু ছিলা মিত্র হতে শুরু করেছো, এইটা আমি টের পাইছি। ও থ্যাংক ইউ। সেলিম ভাই একটু একটা উদাহরণটা শুনতে চাচ্ছিলাম যে মানে আগে অগোছালো বেশি ছিল এরকম, না এখন না, গোছালো অগোছালো না, হচ্ছে ও এরকম তাহলে? কখনো অগোছালো না, ও কোনোদিন অগোছালো না। আচ্ছা। ও ও সব আমার দেখা সবচেয়ে গুছানো একজন। মানে ওর বাড়ি, ওর অফিস, ওর যে কাজ, বা ও আমার সাথে একটা আমরা একটা দীর্ঘ যে পাপুনার সিনেমা এক্সপেরিয়েন্স আছে আমার, খুবই হ্যাঁ। রিসেন্ট আমরা একসাথে কাজ হ্যাঁ, করেছি। হ্যাঁ। তো ওখানেও দেখেছি যে ও আসলে যেমন যখন সেটে আসে, হ্যাঁ, সেটের গুছানো ভঙ্গিটা শুরু হয়ে যায়, এর আগ পর্যন্ত সেট এলোমেলো থাকে, ঠিক আছে। আমি যেটা টের পেয়েছি যে আমার ধারণা যে ও প্রপারলি ওয়ার্কআউটটা করতেছে, বাহ, দারুণ। ইজন্ট ইট? হ্যাঁ, কারণ না এর পিছনে একটা ভীষণ অনুপ্রেরণা আছে কিন্তু, কারণ যখন করোনার এই লকডাউন শুরু হলো, তো সেলিম ফোন করেছেন একদিন, হ্যাঁ, ফোন করে, হ্যাঁ কি অবস্থা, কি বলো, কেমন কি চলছে, তাই বললাম এই তো চলছে। বলে আচ্ছা তুমি একটা কাজ করো তো, নিজের যত্ন নিতে শুরু করো, হ্যাঁ, একটু ওজন টোজন কমিয়ে ফেলো তো। তারপরে ও আমাকে একটা টার্গেট সেট করে দিয়েছে, হ্যাঁ। আলাম তার মানে কি, তাহলে এরপরে আমরা একসাথে কাজ করবো, তাই তো? বলো হ্যাঁ। তারপর খুব মজা হলো, আমাকে একটা ছবি দেখালো, সেই ছবির মধ্যে ওর বাড়িতে সবকিছু স্টোর করা, যে স্টোর যাতে ঘর থেকে না বেরোতে হয়। তো খুব মজা লেগেছিল আমার। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করেছো, হ্যাঁ, নিজের মিত্র হওয়ার জন্য। হ্যাঁ, আমি সেটা, এবং সেটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, সত্যি। তাহলে তো আরেকটা সেলিম ভাইয়ের গুণ পেলাম, যে সেলিম ভাই একটু আগে বললেন যেমন হচ্ছে করোনাকালীন সময়ে কৌশল করে কিভাবে বেঁচে থাকতে হবে সেই পথ যেমন করে বাতলে দিলেন, ঠিক আবার আরেকটা গুণ পেলাম যে এখানে ফিজিক্যাল ট্রেনার হিসেবেও কিন্তু সে এখন যথেষ্ট বেশি অ্যাক্টিভ, মানে সবাইকে টিপসটা দিতে পারবে। আমি আমার দর্শকদের কেউ চাইবো যে তারা যদি টিপসটা নিতে চায়, ইনবক্সে না, আমাদের এই লাইভের কমেন্ট করলে কিন্তু আমরা সেই টিপসটা নিশ্চয়ই সেলিম ভাই দিবেন। কারণ আমরা যেমন আমরা একটু সাইক্লিং করি, একদিন বড় ছেলে একদিন ছোট ছেলে, এরকমই রুটিন। তো মাঝে মধ্যে ওরা যায়, মাঝে মধ্যে যায় না, কিন্তু এছাড়া তো কোনো রাস্তা নাই, ফাঁকা রাস্তা একটু 8টা-9টার দিকে ধানমন্ডি পুরো খালি থাকে, দেন আমরা 4 থেকে 5 কিলোমিটার সাইক্লিং করার চেষ্টা করি আর কি, মাঝে মধ্যেই। খুব রেগুলার করা সম্ভব হয় না, কিন্তু অলমোস্ট। এই ঝড় বৃষ্টিতে বন্ধ ছিল, আবার হয়তো আজকেও যেমন আমরা করব, যে কোনো একদিন যাবে আমার সাথে। আমি যেমন একদম আমার যেমন ভীষণ ইচ্ছা করছে যে প্রতিদিন যদি একটু হাঁটতে যেতে পারতাম, কিন্তু সেই প্রতিদিন হাঁটতে যাওয়াটা আসলে লকডাউন ভেঙে কতটুকু আসলে ঠিকঠাক হবে বুঝতে পারছি না। হ্যাঁ, আমার ধারণা তোমার সামনের রাস্তাটা যদি খালি থাকে বাড়ির সামনে, তাহলে তুমি ওয়াক করতে পারো। এটা আজকেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তোমার যদি হাঁটতে ইচ্ছা করে, লকডাউন কিন্তু তোমার এটা আইনি, এখন বেআইনি না, কিন্তু ফাঁকা রাস্তায় তুমি হাঁটতে পারো, কিন্তু মাস্ক পরে, হ্যাঁ, মাস্ক পরে আরামে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আরামে হাঁটতে পারো, এবং এটা শুরু করা উচিত তোমার। পরে আমি ভেবেছি যে আমি প্রতিদিন একটু ছাদে বাগান করব, কারণ মানে যদি আরো ঘরে থাকতে হয় তাহলে ছাদে যদি একটু নিয়মিত বাগান করি তাহলে ভিটামিন ডিটাও পাবো, এরকম ভাবছিলাম আর কি। আচ্ছা, ডি খাচ্ছ তুমি? ডি ক্যাপসুল খাচ্ছ? হ্যাঁ, ভিটামিন ডি খাচ্ছি। ওকে, খাচ্ছি, কারণ লকডাউন আছি, রোদের সাথে সম্পর্ক নাই। ছাদে যখন কাপড় নাড়তে যাই মাঝে মাঝে, তখন একটু রোদের সাথে দেখা মেলে। এই সেলিম ভাই যে যথেষ্ট পরিমাণ সচেতন, সেটা কিন্তু বোঝা গেল, যে সবসময় প্রপার নিয়ম করে সবগুলো ওষুধ খাওয়া, মেনটেন করা, সবকিছু একদম পারফেক্ট। সেলিম ভাই, আমরা এই বিষয়টাতে একটু জানতে চাইবো যে এই পারফেক্ট তো আসলে সবকিছু জীবনে হয় না। যেমন হয় না যে প্রতিদিন আমরা দুপুরে 2:30টার সময় মন খারাপ করা সংবাদ শুনি। বাংলাদেশে এরকম বাংলাদেশের ইতিহাসে বলবো অবশ্যই, কারণ বাংলাদেশ সৃষ্টির পরে দৈনন্দিন ভাবে এরকম মন খারাপ করার সংবাদ মনে হয় আর কখনো হয়নি। প্রতিদিন আমরা 2:30টার সময় মন খারাপ করার সংবাদ শুনি, মানুষের মারা যাওয়ার সংবাদ শুনি, এবং পুরো বাংলাদেশ একসাথে অপেক্ষা করে যে কখন 2:30টা বাজবে, আজকে কতজন আক্রান্ত হলো, কতজন মারা গেল, সেই সংখ্যা শুনবে। আমরা সেই সময়ের মধ্যে বলতে চাই যে এই সময়ে অনেক ইতিবাচক যে বিষয়গুলো আছে সেগুলো আসলে নিয়ে আসতে চাই। আমরা দেখেছি এই সময়টাতে, অর্থাৎ এই করোনাকালীন ক্রান্তিতে, মানুষের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা, সেই মনোভাবটি সেটি আসলে বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে। একটা সময় আমরা এরকম বাংলাদেশের কথা বলতাম, আমরা টকশোতে আলোচনা করতাম, আমরা সভা সেমিনারে আলোচনা করতাম। আমার কাছে মনে হয়েছে যে এই যে ক্রান্তি এসেছে, এই ক্রান্তি আমাদের সেই বাংলাদেশ এনে দিয়েছে।
আমরা দেখেছি বিদ্যানন্দের কার্যক্রম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে, আমরা দেখেছি ব্যক্তিকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম, আমরা দেখেছি আমাদের ফ্রন্টলাইনার্সরা যেভাবে এগিয়ে এসেছেন, মানুষের পাশে যেভাবে নিবেদিত প্রাণ হয়েছেন, সেটি একটি অনন্য উদাহরণ। সেলিম ভাই, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে সেই যে উদাহরণ, একদম বাস্তবতা, আমাদের যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটি এখন আমাদের সামনে, কেমন ভাবে দেখছেন এমন বাংলাদেশকে? আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আসলে আমার দেখাটা হয়ে যাবে। আমি প্রথমে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আমরা যে এই ঘরবন্দি অবস্থায় যে ঘরে থাকার গল্প পড়েছি, ওখানে আমার এক বন্ধু ডাইরেক্টর, মানে 7 জন ডাইরেক্টর, তার মধ্যে আমার আরেকজন ফেলো ডাইরেক্টর, বন্ধু ডাইরেক্টর। ওর সাথে আমার কথা হলো ঈদের পরে, ঈদের 1 দিন বা 2 দিন পরে। তো ও আমাকে জানালো যে ও অর্থনৈতিকভাবে অত সমৃদ্ধ কেউ না, ইকোনমিক্যালি অত সলভেন্ট না, ঠিক আছে, ট্যালেন্টেড কিন্তু সলভেন্ট। আমরা বহু এরকম আছে আমাদের মধ্যে। তো আমাকে বললো যে এই যে প্রজেক্টটা করেছে, এই প্রজেক্টের যেই টাকা ও পেয়েছে তার 30 to 40% টাকা, প্রায় নিয়ার অ্যাবাউট আমি বলবো 24-25 হাজার টাকা সে দান করেছে, এবং জীবনে যেটা কখনো সে কোনো কাজে দান করে না। এই প্রথম যে ওর যে যারা যারা এই সময়ে অসুবিধা, তার কাছে টাকা চেয়েছে 1000-2000 করে, সে 24,000 টাকা ঈদের আগে সে মানুষকে দিয়েছে, এবং সে নিজেকে নতুন করে আবিষ্কার করেছে যে আমি এটা করতে পারি, মানে জীবনে সে করে নাই। তো তাই আমি কি বুঝাতে পারলাম যে এরকম একটা ছোট্ট উদাহরণ, এরকম ঘরে ঘরে লোকেরা করছে, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, দুর্নীতি করছে খুব কম লোক, কিন্তু হ্যাঁ, দুর্নীতি করার সংখ্যা 0.01%, কিন্তু উপকার করা মানে মানুষের পাশে দাঁড়ানোর সংখ্যা আমি বলবো সামর্থ্যবানদের প্রায় 60 to 80%। নিজের গরিব আত্মীয় স্বজনকে দিচ্ছে, বন্ধু বান্ধবকে দিচ্ছে, যে কোনো ভাবে হোক। মানুষের মানবিক মানুষ তাদের বোধ ফিরে পাচ্ছে, বাংলার মানুষ অনেক সৎ হয়ে উঠছে এই করোনায়, এটা আমার মনে হয়। মিমিয়াপা, আপনি কেমন ভাবে দেখেন? মানে আমি সেলিমের শেষের যে লাইনটা, যে বাংলার মানুষ সৎ হয়ে উঠছে, এরকম দিনটা যদি সত্যি আমাদের কাছে আসে তাহলে সে এক দারুণ ব্যাপার হবে। মানে সত্যি যদি মানে আমার শুধু মনে হয়েছে যে এই করোনাকালীন যে আমরা যে আমাদের অনেকেরই মানে একটা হয়েছে যে অনেক মানুষই আছেন যারা সবসময় আসলে চারপাশের মানুষের দিকে লক্ষ্য রাখেন, কিন্তু কিছু মানুষ আছেন তারা হয়তো চারপাশের মানুষের দিকে লক্ষ্য রাখেন না, অনেক হয়তো বেশি আত্মকেন্দ্রিকতায় ভোগেন। হ্যাঁ, সেই সব মানুষেরা যদি আসলে সত্যি এই সময়ে মানুষের পাশে এসে দাঁড়ান, আমি মনে করি যে এই যে দাঁড়ানোর যে প্রক্রিয়াটার মধ্যে আমরা ঢুকলাম, বা এই যে মানুষের কথা আমরা ভাবতে শুরু করলাম, বা এই যে নিজের বাইরে বেরিয়ে একটু পরিবারের বাইরে বেরিয়ে একটু সমাজের কথা, একটু দেশের কথা যারা ভাবতে শুরু করেছেন, মানে যারা এতদিন ভাবেননি, আমি সেই সব মানুষগুলোর কথা বলছি আর কি, যারা আমাদের এই যাত্রায় সামিল হচ্ছেন, এরা যেন এরকম থেকে যান। কারণ এই করোনা পরবর্তী বিষয়টাতেও মানে আমরা যেন মানে আমি যেটা বলতে চেয়েছি যে আমরা এই সময়ের মধ্যে যত সুন্দর চিন্তাগুলোকে নিজেদের মধ্যে ধারণ করলাম, যত সুন্দর অভ্যাসগুলোকে নিজেদের মধ্যে চর্চা করলাম, সেগুলো যেন আমরা আমাদের জীবনে ধরে রাখতে পারি। মানে এগুলো যেন এমন না হয় যে ওয়ান ফাইন মর্নিং আমরা আবার সবকিছু ছেড়ে আবার আগের মতো হয়ে গেলাম, সেই 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 জায়গাটাতে যেন আমরা না যাই। আমার এটা একটা ঐকান্তিক চাওয়া। ওইটা বোধহয় যায় না, হচ্ছে প্রত্যেকটা প্যান্ডামিক আসার পরে, প্রত্যেকটা মহামারীর পরে মানব সভ্যতায় এক দারুণ চেঞ্জ হয়, আগের জায়গায় আর ফেরে না, নতুন জীবন শুরু করে। হ্যাঁ, মানে আমাদের জন্য এরকম একটা নতুন একটা জীবন ভীষণ দরকার। কারণ আমরা এত অস্থির হয়েছিলাম, এত বেশি ছুটছিলাম, কেন ছুটছিলাম, কোথায় ছুটছিলাম না ভেবে চিনতে, মানে কি যেন একটা ভীষণ এলোমেলো হয়ে গেছিল। মানে আমাদের একটু পজ দরকার ছিল, পজ। কিন্তু সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যক্রমে আমরা সেই সময়টা সাক্ষী হলাম, যেটা আমরা শুনেছি যে 1720 থেকে এই প্যান্ডেমিকের কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়, সেটি 1820-এ হয়েছে, 1920-এও হয়েছে, 2020-এ এসে আমরা বলছি সেটা সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য যেটি হোক, অনেকের হয়তো দুর্ভাগ্য, অনেকের হয়তো সৌভাগ্য। আমরা হয়তো যদি টিকে যাই এই যাত্রায় তাহলে হয়তো পরিবর্তনটি দেখতে পাবো, সেই যাত্রাটি আছে। কিন্তু পরিবর্তন যে আরো একটি হয়েছে সেটি নিয়ে একটু কথা বলতেই চাইবো মিমি আপু। সেটি হচ্ছে যে
একটা সময় আমরা যে চিকিৎসকদের বিরুদ্ধে ঢালাও ভাবে অভিযোগ করতাম, একটা সময় যে পুলিশের বিরুদ্ধে আমাদের ঢালাও বিস্তর বিস্তর অভিযোগ ছিল, সেটি পরিবর্তন হয়েছে। আমাদের ফ্রন্টলাইনার্স হিসেবে যারা কাজ করছেন নিবেদিত প্রাণ হিসেবে, তারা এখন এক একজন পুলিশ সদস্য, এক একজন চিকিৎসক এক একটা উদাহরণ, এবং প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের গল্প ভিন্ন ভিন্ন, এবং তাদের যে স্যাক্রিফাইস সেটার গল্পগুলোও কিন্তু ভিন্ন। এই যে অনন্য এক বাংলাদেশ কিংবা মানবিক পুলিশ কিংবা আমাদের ফ্রন্টলাইনার হিসেবে চিকিৎসকদের উপস্থিতি, এটি আপনাকে কেমন ভাবে ভাবাচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে? দেখো, এই জায়গাটাতে না আসলে আমি একটু অন্যরকম ভাবে ভাবি। যেমন আমার সারা জীবনই আমি ডাক্তারদের প্রতি আস্থাবান, সারা জীবনই আমি পুলিশের প্রতি আস্থাবান। মানে আমি না নিজের দিক থেকে, মানে আমি যদি খুব ব্যক্তিগত জায়গাতে বলি, আমার কোনোদিন নাই মানুষগুলোর প্রতি কোনো অনাস্থা আসেনি। আমি আমি সারা জীবন আমি একটা কথা বলি যে আমি মানে যে চিকিৎসা আমার দেশে বিদ্যমান, সেই চিকিৎসা নিতে কোনোদিন আমি দেশের বাইরে যাবো না। আমার সে সামর্থ্যও নাই, কিন্তু আমি বলতে চেয়েছি যে আমার মানসিকতার জায়গা থেকে যে হ্যাঁ, আমি বাংলাদেশে আমার আমার টেলিফোন বুকটা যদি কোনোদিন দেখো, এখন তো ফোনের মধ্যে আমাদের টেলিফোন বুক এটা থাকে, তো দেখবে যে আমার একটা লম্বা লিস্ট আছে ডাক্তারদের, লম্বা লিস্ট আছে। মানে হচ্ছে কি, আমি আমার এই জীবনে যত ডাক্তারকে মিট করেছি, আমি প্রত্যেকটা মানুষকে দেখেছি অসাধারণ, এবং আমার সবার লিস্ট করা আছে। এবং এই করোনা কালে আমি কিন্তু আমার চেনা ডাক্তারদেরকে ফোন করে করে খবর নিয়েছি, আচ্ছা আপনারা কেমন আছেন। ধরুন যার কাছে আমি চোখ দেখাতে যাই, সেই মানুষটাকে আমি ফোন করে খবর নিয়েছি, আচ্ছা আপনি কেমন আছেন। তো এবং এই করোনার মধ্যে মানে আমার বাবার যিনি ডাক্তার, উনি গত মে মাসের 3 তারিখে মারা গেলেন, প্রফেসর মনিরুজ্জামান। আমার যে কি পরিমাণ কষ্ট লেগেছে আমি বলতে পারবো না। মানে তো মানে আমি সবসময় ডাক্তারদেরকে আবিষ্কার করেছি ভীষণ ভীষণ সুন্দর মানুষ হিসেবে আমার এই জীবনে, ফলে আমার এটা নিয়ে একদমই ভিন্ন মত। আর পুলিশের ব্যাপারেও তাই, আমি মানে ইনফ্যাক্ট রাষ্ট্রীয় সেবাদানকারী বেশিরভাগ মানুষের সাথে আমার যে পরিচয় ঘটেছে, সেখান থেকে আমি সবাইকে খুব চমৎকার ভূমিকা দেখেছি। কাজে আমার তো এটা নিয়ে ব্যক্তিগত কোনো অভিযোগ অনুযোগ কোনোদিন ছিল না, নাইও। কিন্তু মানুষের যে অনেক ঢালা অনুযোগ, আমি সেই জায়গাতে খালি একটা কথা বলবো যে আমরা না অনেক সময় একটু অভিযোগটা বেশিও করে ফেলি, মানে হয়তো অকারণেও করে ফেলি, হয়তো বা আমরা মানে আমার একটা বিষয় খুব খারাপ লাগে সব সময়, যে আমরা যে কোনো সময় আমাদের দেশের যে কোনো বিষয়ে আমরা খুব নেগেটিভ কথা বলতে শুরু করি, খুব খুব খারাপ ভাবে বলতে শুরু করি। এই জিনিসগুলোতে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব একটা আপত্তি জায়গা আছে। তো আমার মনে হয় যে এমনিতেও তো মানুষের পাশে আমাদের দেশের ডাক্তারদের মধ্যে যে সমস্যাগুলো আমরা সারা জীবন পেয়েছি, সেটা আমরা দেখেছি যে প্রশাসনিক কাঠামোর জায়গা থেকে অনেক সমস্যা, তারপর মানে সেবা দানকারী সংস্থাগুলো যখন ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে কাজ করে, সেই সব জায়গা থেকে আমরা দেখেছি সব সমস্যা। তো এই বিষয়গুলো আসলে বদলাতে হবে। এগুলো হয়েছে কি, আমাদের তো নানা রকমের শুদ্ধ চর্চার মধ্যে দিয়ে, নানা রকমের সুন্দর চর্চার মধ্যে দিয়ে আসলে আমাদের যে সমস্ত জায়গায় ঘাটতিগুলো ছিল বা আছে, সেগুলো বদলাতে হবে। আর এটা তুমি জানো, সেলিম তো আছেনই, সেটা হচ্ছে যে আসলে কোথাও গিয়ে একটা দেশের রাজনীতি, একটা দেশের অর্থনীতি, একটা দেশের ইতিহাস, সবকিছুর উপর তো আসলে সেটা চর্চা নির্ভর করে। তো আমাদের আসলে নানান রকম মানে ফেলে আসা দিনের নানা রকমের এলোমেলো ব্যাপারের উপরেও কিন্তু আমাদের বর্তমান চিত্রের যে অসঙ্গতিগুলো, সেগুলো কিন্তু আসলে মানে নির্ভর করেছে, নির্ভর করেছে, ইম্প্যাক্ট পড়েছে। তো এখন এই নতুন করোনা পরবর্তী নতুন যে সভ্যতা, নতুন যে জীবন, নতুন যে সময় আমরা যাব, হয়তো সবকিছুকে ফেলে আমরা সামনেই যাব। সেলিম ভাই, আমি একটা ডাক্তার এবং পুলিশ সম্পর্কে আমার যেটা ধারণা, যে মিমি যা বলেছে, ওকে, পার্সোনালি মিমি একজন সুঅভিনেত্রী, সেলিব্রিটি, ইতিবাচক মানসিকতার মানুষ। হ্যাঁ, এবং ওর যে কমিউনিকেশন গুলো হয়েছে পুলিশ এবং ডাক্তারের সাথে, সেটা খুব নাইস হওয়ারই কথা। কিন্তু আমরা যদি একটু সরে দাঁড়াই, যে সাধারণ মানুষ, যে ও সেলিব্রিটি না, ওকে চিনে না, তো তখন ডাক্তার এবং পুলিশ, করোনার আগের কথা বলছি আমি, ওদের কাছে বেশ এটা একটু ডিফিকাল্ট লোকজনই ছিল আর কি। এবং এই করোনাকালে বাংলাদেশ পুলিশের যে ইতিবাচক ভূমিকা এবং ওদের যে কর্মযজ্ঞ এবং শহীদ হওয়া, বেশ প্রায় সবচেয়ে বেশি আসলে একক সংগঠক হিসেবে পুলিশের লোকেরা, সদস্যরা এবং ডাক্তাররা যে খুব সামান্য
লজিস্টিক্সে লড়াই করে যাচ্ছে, এবং Exactly. আমরা এই ধারা বাংলাদেশের এই যে স্বাস্থ্য খাত এবং নিরাপত্তা খাত, এই দুইটা খাত তো এটা একটা নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ, আর একটা স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করে ডাক্তার। এই দুটায় আমাদের করোনা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সরকারি ইনভেস্টমেন্ট দরকার। হ্যাঁ, এই ব্যাপারে একদমই একমত, ভীষণ একদম। আমরা প্রত্যেকটা উপজেলা লেভেলে প্রপার হাসপাতাল করতে পারবো। আমাদের অস্ত্র কিনতে হবে না, কারোর সাথে যুদ্ধ করার আমাদের দরকার নাই, কারণ যুদ্ধ পরে, মানে এখন গোলা বারুদের যুদ্ধ তো না, ইকোনমিক পয়সা পাতির যুদ্ধ। তো দীর্ঘমেয়াদী যদি আমাদের আসলে জাতি অনেক ধনবান একটা জাতিতে, আমরা যদি ধনবান জাতি হতে চাই, অবস্থাপন্ন জাতি হতে চাই, তাহলে আমাদের শিক্ষা খাত তো আছেই, সাথে এই যে স্বাস্থ্য খাত এবং নিরাপত্তা খাত, যে একদম সেফ নিরাপদে লোকেরা কাজ করবে। অসুস্থ হলেই আমরা ইন্ডিয়া দৌড়াতে চাই না, একটা তো সামান্য কিছু হলেই তো আমরা ইন্ডিয়া দৌড়াতাম। হাজার হাজার লোক চেন্নাইতে, তারপরে কলকাতায় ভরপুর, এই দৌড়ানোটা বোধহয় বন্ধ হবে নাকি? তোমার মিমি কি মনে হয়? হ্যাঁ, এই দৌড়ানোটা বন্ধ হবে, মানে আমি বিশেষ করে তাদের কথা বলবো যে যেসব মানুষরা অনেক অর্থশালী বা বিত্তশালী, তারা যে অনেক বেশি দৌড়াতেন, তারা যদি একটু চিন্তা করেন যে তারাই এই দেশের মধ্যে সেই উন্নত চিকিৎসার সেই পরিবেশটাকে গড়তে পারেন, যেটা আসলে এতদিন অনেক দূরে ছিল। যেমন ধরো যে, এটা আমার একটা ব্যক্তিগত মতামত, হ্যাঁ, সেটা হলো সেদিন একটা হাসপাতালে আগুন লেগে কিন্তু মারা গেলেন কিছু মানুষ। তো দেখো, একটা বিশাল হাসপাতাল, অনেক নামি দামি হাসপাতাল, ঠিক আছে, বাট তাদেরকে অপেক্ষা করতে হয়েছে কখন সরকারি ফায়ার সার্ভিস এসে পৌঁছাবে। তো ওইরকম একটা বিশাল নামি দামি হাসপাতালে নিজস্ব কেন ফায়ার ইউনিট থাকবে না? এই প্রশ্নটা কিন্তু আমার মধ্যে ভীষণ ভাবে আমাকে তাড়িত করেছে, যে কেন একটা হাসপাতালে নিজস্ব ওই পরিমাণ মানে ফায়ার ফাইটিং ওই ব্যবস্থা থাকবে না। কারণ এটা তো কোনো ছোট সাধারণ হাসপাতাল না যে তাদের সম্ভব না, এটা একটা বিশাল অতিকায় একটা বিশাল হাসপাতাল, এটা একটা 5 স্টার হোটেলের মতো একটা হাসপাতাল। তাহলে কেন ওদের ফায়ার ফাইটিং এই আলাদা ইউনিট কেন থাকবে না? হ্যাঁ, ওরা যদি ইলেকট্রিসিটি চলে গেলে যদি তাদের পাওয়ার সাপ্লাই ইউনিট থাকতে পারে, হ্যাঁ, তাহলে কেন ফায়ার ফাইটিং ইউনিট কেন থাকবে না? এটা সরকারের অপেক্ষায় কেন থাকবে? তো প্রায়শই সব ব্যাপারে সরকারের অপেক্ষা। আমাদের যেসব জায়গাতে নিজেদের করার আছে সেই জায়গাগুলো করার। আমি যেটা বলবো সেটা হলো যে, মানে দুর্নীতিটা যদি একটু কমতো আর কি। মানে আমি বলছি যে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে যেটা হচ্ছে, সরকার তো, তুমি বলছো না যে সরকারের আরো অনেক বেশি প্রণোদনা দরকার, সরকারের অনেক বেশি সহযোগিতা দরকার। তো এখানে আমার একটা মন খারাপ লাগে যে সরকারের যতটুকু সহযোগিতা স্বাস্থ্য খাতে আছে সেটাও কিন্তু পুরোপুরি ব্যবহার যে হয় না, সেটার মাঝখানে যে নানা রকমের দুর্নীতি আছে, এবং সেখান থেকে যে আসলে নানান জিনিসটা যে সাধারণ মানুষের কাছে গিয়ে শেষ পর্যন্ত আর পৌঁছায় না। এটা তো আমরা একটা নিউজ চ্যানেলে বসে এই লাইভে কথা বলছি, রেজা তো জানেই, সেদিন তুমিও জানো, সেটা হচ্ছে যে মানে ওইটাই, মানে আমাদের যা কিছু আসলে মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই, সেই জিনিসটা আসলে কতটুকু স্কেলে বন্টনটা হয় না, মানে এর মাঝখানে যে এই যে বাফার যেতে 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 শেষ পর্যন্ত মানুষের কাছে যে খুব সামান্য কিছু পৌঁছায়, এই চর্চাটা থেকে যদি আমরা বের হতে পারতাম আর কি। কারণ এই যে করোনাই তো বলে দিচ্ছে যে তোমার অনেক টাকা থাকতে পারে, কিন্তু তুমি তো আসলে ভাইরাস থেকে সেভ হতে পারছো না, তুমি বেঁচে সবাইকে এক কাতারে, একদম এক কাতারে। তো এর চেয়ে বড় শিক্ষা আমাদের জীবনে আসলে কি হতে পারে? তারপরে যদি আমাদের জ্ঞান চক্ষু উন্মোলিত না হয়, তারপরে যদি আমরা আমাদের মানসিকতাকে আমরা উন্নত না করি, তারপরে যদি আমাদের নৈতিক চরিত্রটাকে আমরা আসলে বলিষ্ঠ না করি, তাহলে আসলে আর কেমন করে আমরা আসলে আর আমরা টিকে থাকবো বা সামনে যাবো? আমি যদি টু দ্য পয়েন্ট বলতে চাই, তোমার এই কথাটার একটাই, যে সরকারি যে ক্রয় প্রক্রিয়া আছে, এই ক্রয় প্রক্রিয়াটা ঠিক করতে হবে। সমস্ত বিষয় সরকার যা যা কিনবে ওইটা ট্রান্সপারেন্টলি কিনতে হবে, তাহলে কিন্তু অনেক ঝামেলা মিটে যায়, অনেক দুর্নীতি কমে যায় একদম। মানে একটু আগে কথা বলছিলাম না যে আমাদের করোনা পরবর্তী যে করোনা পরবর্তী যে সময়, সেগুলো আসলে কেমন ভাবে কাটবে, সেখান থেকে মিমি আপা যেটি বলছিলেন যে একটি শিক্ষা কিন্তু গ্রহণ করতে হবে, শিক্ষার যে বোধটুকু এখন তৈরি হলো সেটিকে কাজে লাগিয়ে সামনে আমাদের আসলে চলতেই হবে, এবং সেটি যদি না করতে পারি তাহলে হচ্ছে অন্ধকার আছে সামনে। আমরা সেই অন্ধকারের পথে আসলে কেমন করে হাঁটবো সেটি নিয়ে শুনতে চাই মিমি আপা, আপনার কাছ থেকে শুরুটা করতে চাই। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না,
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ ট্রল হয়। এই লকডাউন পরিস্থিতি কেটে গেলে কেউ মিষ্টি খেতে যাবে, কেউ ঘুরতে যাবে, কেউ প্রিয়জনের সাথে ঘুরতে যাবে, ছবি তুলবে, কেউ কোনো স্যারের কাছে যাবে, কেউ একজন আমাকে বলেছে সে পুকুরে গোসল করতে চায়, সে পুকুরে ডুবিয়ে ডুবিয়ে গোসল করবে, এরকম নানা কথা শুনেছি। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে অলমোস্ট হয়ে গিয়েছে, আপনি কি করতে চাইবেন? আমার আসলে কিছু মানুষের সাথে দেখা করা ভীষণ দরকার, যেগুলো জমিয়ে রাখি না, আচ্ছা পরে দেখা করব, আচ্ছা পরে দেখা করব, সেই জায়গাগুলো মানে সেই দেখাগুলো করতে চাই। তারপর মানে এমনিতে ধরো যে আমার কাছে মনে হয়েছে যে অনেকের কাছে হয়তো আমার অনেকভাবে ক্ষমা চাইবার আছে, সেটা যদি আমি আসলে একটু দেখা করে চাইতে পারি। তারপর মনে হয়েছে যে মানে আসলে তুমি এই প্রশ্নটা করবা জানলে আমি আমার লিস্টটা আগে করে রাখতাম। আমি কিন্তু আসলে সত্যি সত্যি একটু একটা নোটবুক আর খাতা নিয়ে একটু ছোট ছোট করে লিখে রাখছি যে আসলে করোনা পরবর্তী সময়ে আমি যে কাজগুলো ফেলে রেখেছি না, প্রায় কিন্তু ফেলে রাখি পরে পরে। আর আমার খুব যে আমি বললাম না আমি নিজের মহাশত্রু, আমি মহাশত্রু হওয়ার এটা আমার একটা বড় ব্যাপার। আমি সবকিছু ফেলে রাখি যে আইল ডু ইট লেটার, সেটা কাজ হোক, সেটা মানে ব্যক্তিগত কাজ হোক, আমার এই বদ অভ্যাসটা আছে। হ্যাঁ, তো এইটাকে আমি মানে আমি খুব নোট করে করে রাখছি যে আসলে আমি কি কি করব আসলে। তবে খুব ইচ্ছা করছিল ওই তুমি যেটা বললে যে কেউ পুকুরে গোসল করবে বা কেউ এটা করবে সেটা করবে। আমি তো আসলে খুব মানে আমার নানু বাড়ি আমার খুব প্রিয় একটা জায়গা আর কি, যদিও নানা নানি কেউ নেই, কিন্তু ওই জায়গাটা আমার খুব প্রিয় আর কি। তো আমি ভাবছিলাম যে একটু ছুটে ওখানে চলে যাব, আমার স্যারের সাথে দেখা করব। হ্যাঁ, এইসব আর কি, এরকম অনেক লিস্ট আছে। সেলিম ভাই? আমার বাচ্চা এবং বউদের একটা হলিডে বাকি আছে বহুদিনের, মানে প্রায় 2 বছরের হলিডে, মানে আমরা বেড়াতে যাই না 2 বছর, হোল ফ্যামিলি। লাস্ট 2 ইয়ার যেতে পারি নাই, নানা ব্যস্ততা, মানে মহাব্যস্ত আমি, এরকম ভঙ্গি। তো এই মহাব্যস্ততা কাটায় আমরা একটু হলিডেতে যেতে চাই, আমাদের ওই ফ্যামিলি 2 ছেলে বউ আমি মিলে একটা ছোট্ট হলিডে করতে পারলে একটু, তারপরে এসে কাজটা যোগ দিব আর কি, এরকমই চিন্তা। আচ্ছা, কাজের বিষয়ে আসতাম। এখন প্রশ্নটা ছিল এরকম ভাবে যে কাজ যে করছেন করোনাকালীন সময়ে, বিভিন্ন গল্প পেয়েছি আমরা, মানবিকতার গল্প যেমন করে পেয়েছি, অমানবিকতার গল্পও পেয়েছি। যেহেতু আপনারা নির্মাণ করেন, নির্মাণের সাথে যুক্ত, নানান কিছু সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে নির্মাণ করে উপস্থাপন করেন। করোনার এই সময়ে কোনো ধরনের গল্প, কোনো ধরনের সৃষ্টি কি মাথায় এসেছে যেটি নিয়ে কাজ করার পরিকল্পনা আছে? না, এমনি করোনার সময় প্রথমে আমি প্রথম দিকে তো টেরি পাচ্ছিলাম না কি করা উচিত না উচিত, ভাবলাম একটা টক শো করি, এটা করি সেটা করি। মিমির সাথে আমি কথা বলেছি যে তুমি হোস্ট করো, হ্যাঁ, এরকম নানা আইডিয়া। আমরা ইনফরমেশন গুলো সামনে আনতে চাই, কি মানে কিভাবে আসলে আমরা ডিল করব, এগুলা নিয়ে একটা প্রোগ্রাম করতে চাই এরকম। তো ওইটা পরে দেখলাম যে এটা আমার কাজ না, এটা সমস্ত টেলিভিশন গুলো করছে, ঠিক আছে। তো আমি ফিকশন করি, তো দেন প্রথম এই ফিকশনেরই উদ্যোগ নিলাম যে আমরা ঘরে বসে জুমে আর্টিস্টরা তাদের ঘরে থাকবে, মোবাইলে শুট হবে, এরকম করে করা যায় কিনা। তো এটা এখন চলছে ঘরে, আজকে বোধহয় আতিকেরটা দেখাবে দীপ্ত টেলিভিশনে 9:30। এটা 7 জন আমরা নির্মাতা, 7টা স্টোরি করছি। তো আমি যেটা দেখলাম যে সামনে এই যে আরো অ্যাটলিস্ট সব খুলে গেলেও আরো 2 মাস 2.5 মাস আমি কল্পনা করতে পারি না যে ইউজুয়ালি যেভাবে আমরা শুট করি ওভাবে শুট করব। হ্যাঁ, তো আমরা আরেকটা পরিকল্পনা করছি আমি, যে করোনাকালীন যে সমস্ত ঘটনাগুলা মানবিক এবং অমানবিক, হ্যাঁ, ওই ঘটনাগুলো, সত্যি ঘটনাগুলো নিয়ে আমরা একটা সিরিজ করার পরিকল্পনা করছি। মিমি আপা, আপনার নির্মাণের গল্প? আমার এই মুহূর্তে নির্মাণের কোনো ভাবনা নেই, তবে গত বছর মানে 2019-এ আমার জন্য খুব অনুপ্রেরণার একটা বিষয় ছিল যে আমি অনেকদিন পর খুব মন দিয়ে অভিনয় ফিরেছিলাম, মানে সেলিমের পাপপুণ্য সিনেমাটাতে অভিনয় করলাম। তো আমি আসলে যে কারণে অভিনয় থেকে সরে গিয়েছিলাম তার একটা বড় ব্যাপার ছিল যে নানা রকম অফিসিয়াল কাজ করতে গিয়ে, প্রডিউসিং জব টপ করতে গিয়ে আমি আসলে বিশ্রাম নিতে পারতাম না, মানে মনোযোগ এবং বিশ্রাম এই দুটা জিনিস তো অভিনেতার জন্য ভীষণ জরুরি ব্যাপার। তো সেইগুলো পারতাম না, সরে গেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে আমি অনেক বিশ্রাম নিতে পারছি, অনেক বিশ্রাম নিয়েছি এবং অনেক 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 মনোসংযোগ করতে পারছি।
তো এইটা হয়তো বা আমি যদি একটু নিয়মিত অভিনয়ে ফিরি, হয়তো এটা আমাকে খুব সহযোগিতা করবে। তো ওরকম একটা ভাবনা আছে। আর আমি তো আসলে খুব ছোট্ট একটা কাজ শুরু করেছিলাম, এটা আমার একটা ড্রিম প্রজেক্ট, বাচ্চাদের একটা কালচারাল একাডেমি, ইচ্ছে তলা। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা নিয়ে আমি ভাবছি যে এটাকে নিয়ে আমি আসলে কিভাবে কাজ করব, কারণ যতদিন ভ্যাকসিন আবিষ্কার না হবে, সেই ভ্যাকসিন কবে আবিষ্কার হবে, আসলে বাচ্চারা কিভাবে স্কুলে আসবে, আসলে বাচ্চারা কিভাবে একটা জায়গায় এসে নিজেদের মধ্যে মেলামেশা করবে, এই ধরনটা আসলে কেমন হবে, এটা নিয়ে আমি খুব ভাবার চেষ্টা করছি। কারণ বাচ্চাদেরকে নিরাপদেও রাখতে হবে, আবার বাচ্চাদেরকে আনন্দটুকুও দিতে হবে। আসলে এই দুটো জিনিসকে কিভাবে সমন্বয় করব, এইটা আসলে আমার এখন একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি ভাবছিলাম যে এটা নিয়ে সেলিমের সাথে কোনো এক সময় কথা বলবো, বা যাদের কথার উপরে আমার নির্ভর করতে ভালো লাগে বা শুনতে ভালো লাগে, তাদের কাছ থেকে পরামর্শ, সেই মানুষগুলোর সাথে একটু কথা বলবো যে আসলে কেমন ভাবে এটা করোনা পরবর্তী পৃথিবীতে এই বিষয়গুলো বাচ্চাদেরকে নিয়ে কিভাবে আসলে কাজ করব। কারণ বাচ্চাদের তো ফিজিক্যাল ব্যাপারগুলো দরকার, ওদেরকে তো সবসময় আমি আসলে বাক্সের মধ্যে রাখতে পারবো না। সেক্ষেত্রে আসলে কি করব, এটা আমার একটা বড় চিন্তার বিষয়। আর সেলিম একটা কথা বলছিলেন না শুরুতে, যে পড়া মানে বই পড়তে গিয়ে পড়া হচ্ছে না। আচ্ছা, এটা যেন কি একটা, এটা আমি দেখলাম সবার সাথে কথা বলে কারোরই না পড়াটা এগোচ্ছে না। খুব গভীরে বা খুব ভেতরে কি আসলে আমরা কোনো একটা সূক্ষ্ম একটা অনিশ্চয়তায় ভুগছি বা জানি না আসলে, মানে বিষয়টা এমন যে অনেক সময় আছে সেই কারণে যে পড়তে পারবো, এরকমও হতে পারে যে অনেক না, সময় আছে পড়বো। তা না না, না, ওটা না। পড়াটা কেন কেন আমি এগোচ্ছে না আমি পড়াটা? একটু আমার কথা বলি যে আমার প্রায় 6 মাসের বই আছে পড়ার। আমি হ্যাঁ, গত বই মেলায় যে বই কিনেছি আমি, সেটা আমার 6 মাস এটা পড়া যায়, পড়তে পারবো আর কি, ব্যস্ত সময়ে না হলে। আমরা তো আমার শেষ ভাগে একদম। আচ্ছা, আমি একটা কি দুটা বই, যেমন আমি তুর্গেনিভ পড়ার চেষ্টা করলাম এবং আমি গত 1 মাস ধরে শেষ করতে পারছি না। যাই হোক, আমরা অন্য কথায় বলি। অবশেষে আমি আমার ছোটবেলার বইগুলো বের করে পড়ছি, ছোটবেলার বইগুলো। আচ্ছা, আমি একটু আমাদের একটা পার্ট আছে, দুজনের জন্য 2 মিনিট সময় আছে। এই পার্টটা আমার মনে হয় খুবই 1 মিনিটের মধ্যে আপনারা দুজনকে 3টি করে প্রশ্ন করতে পারবেন। যদি আগে মিমি আপা শুরু করেন, আপনার জন্য সময় হচ্ছে 1 মিনিট। না না, আপনার জন্য সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে 3টি প্রশ্ন করবেন এবং 3টির জবাব দিতে হবে সেলিম ভাইকে। আবার সেলিম ভাইও সেই সুযোগটি পাবেন। শুরু করছি মিমি আপা, আপনার জন্য সময়। আল্লাহ, আমি কি প্রশ্ন করব, ভাবতে ভাবতে তো চলে যাবে। তুমি কেমন কোনো আছো? সমস্যা নেই। তুমি কেমন আছো? বেসিক প্রশ্ন করা যাবে না মিমি আপা, এগুলো সব বেসিক প্রশ্ন। আচ্ছা, আমি শুরু করি তাহলে। যেগুলো হচ্ছে যে হ্যাঁ, যেগুলো হচ্ছে মানুষ জানতে চায়। আচ্ছা আচ্ছা, আমি শুরু করি একটু। হ্যাঁ, ফার্স্ট থিং হচ্ছে যে আমি দীর্ঘদিন ধরে তোমার পিছনে লেগেছিলাম যে তুমি অভিনয় করো না কেন। অভিনয় তুমি যখন ম্যাচিউর করলা অ্যাক্টিং এ, তারপর অ্যাক্টিংটা থেকে দূরে সরে অন্য কাজে মন দিলা, ঠিক আছে? এখন আমার প্রশ্ন যে তুমি আবার অভিনয়ে ঠিকঠাক মতো ফিরবা কিনা। আমারও হ্যাঁ প্রশ্ন same, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, অভিনয় ঠিকঠাক মতো ফিরবো। একদম। ওকে। থ্যাংক আচ্ছা, ইউ। ঠিক আছে, এখান থেকে আমি একটা প্রশ্ন করার মতো প্রশ্ন পেয়ে গেলাম। প্রশ্ন 2, সেটা হচ্ছে যে তুমি সব সময় তোমার এক ধরনের গোষ্ঠীপ্রীতি ছিল। গোষ্ঠীপ্রীতি, যে নিজের চারপাশের যে লোক, এদের কথা তাদের মাঝখানে থাকা, হ্যাঁ, তাদের মাঝখানে থাকা এবং নিজেকে গুটিয়ে রাখা। গোষ্ঠীপ্রীতি যত লোকরা নিজেকে গুটিয়ে রাখে, করোনা পরবর্তী সময়ে তোমার এই গোষ্ঠীপ্রীতি থাকবে কি থাকবে না? সামাজিক দূরত্ব তো বজায় রাখতে হবে, গোষ্ঠীপ্রীতি কিভাবে রাখবো জানি না। অসাধারণ সেলিম ভাই, অসাধারণ। নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে যে তুমি অভিনয়ে নিজেকে কোন জায়গায় দেখতে চাও বাংলাদেশের? ঠিক সেরকম কোনো জায়গার কথা আমি ভাবিনি। আমার শুধু হ্যাঁ, আজকে থেকে আমি ধরে নিচ্ছি তুমি আগামী 5 বছর রেগুলার অভিনয় করবা এবং এই রেগুলার অভিনয়ে করার মাধ্যমে আগামী 5 বছর পর তুমি কোন জায়গায় থাকতে চাও? আচ্ছা, আমি এরকম কোনো জায়গায় থাকতে চাই না। আমি শুধু সেটাই চাই যে এই যে তোমরা আমায় যে বলো যে হ্যাঁ তুমি অভিনয়টা করতে জানো বা অভিনয়টা করতে শিখেছো, বা হ্যাঁ তুমি চরিত্রের প্রতি হয়তো বা আমি জাস্টিস করতে পারি, তো সেই জায়গাটা মানে আমি আমার ফিটনেসটুকু ফেরত পেলেই হবে। যে হ্যাঁ, আমি যে কাজ, আমার স্কিলটা আসলে যেটা আমার একটুখানি আমি আয়ত্ত করতে পেরেছিলাম, সেটাকে আমি আরেকটু সামনে নিতে পারলাম, বা সেই জায়গাটাতে আমি থাকলাম যে হ্যাঁ না আমি পারছি, আমি আসলে চরিত্রের প্রতি জাস্টিস করতে পারছি, বা আমার উপর একজন নির্মাতা আসলে ভরসা করতে পারছেন।
মানে সেই এটার ফিটনেসটা উত্তরটা দরকার। আমি উত্তরটা এরকম আমি গুছায় যদি বলি, এরকম কি বলতে চাইছো যে আগামী 5 বছর পরও তোমার রিফ্লেক্স যেন ঠিক থাকে অ্যাক্টিং, এটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, শেষ আমার ওকে, প্রশ্ন। মিমি আপা এই সময় নেই আমি আর। কিভাবে এত প্রশ্ন করব, আমি তো জানি না। 3টা প্রশ্ন করতে হবে, কোনো সমস্যা নাই, বেসিক হ্যাঁ প্রশ্ন ছাড়া। হুম। আচ্ছা, তুমি তোমার কি মনে হচ্ছে যে তুমি আসলে যেভাবে কাজ করে চলেছো, তুমি তোমার কাজগুলো নিয়ে নিজের প্রতি সন্তুষ্ট থাকতে পারছো? মানে এই টোটাল কর্মপ্রক্রিয়া আমার গত 20 বছরের ক্যারিয়ারের কথা বলছো? হ্যাঁ 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 হ্যাঁ। 20 বছরের মানে তুমি ক্যারিয়ারে নিজের উপরে কতটুকু সন্তুষ্ট থাকতে পারছো, মানে যে হ্যাঁ, তুমি আমি খুব যতটুকু কাজ করেছি, এটা দর্শক যেটুকু গ্রহণ করেছে বা বর্জন করেছে যাই হোক, কিন্তু আমার মনে হয় যে এইটুকু আমি পারতাম, হয়তো আরেকটু যত্ন নিলে আরেকটু ভালো হইতো, কিন্তু অনেক বেশি ভালো পারতাম না। হ্যাঁ, আমি সন্তুষ্ট। আচ্ছা, তো তোমার বাকি জীবনে কি তুমি আরেকটু যত্নটা কি নেবে? হ্যাঁ, আমি বাকি জীবনে আমার যেটুকু টার্গেট যে আমি আসলে 8টার বেশি সিনেমা বানাতে চাই। আমার তো 3টা হলো, হুম। আরো 5টা মিনিমাম সিনেমা আমি বানাতে চাই, এবং ওই 5টা খুবই যত্ন নিয়ে, খুবই মন দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত কিছু দিয়ে বানাতে চাই। কিন্তু হৃদয় দিয়ে তো তুমি সবসময় বানাও, সেটা নিয়ে কিন্তু কোনো আরো দ্বিমত করেছি, নেই। আরো আরো করেছি। আরো আচ্ছা, সেটাই। আর শেষ প্রশ্নটা, মানে তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেমন করে প্রশ্ন করবো জানি না, ওটা তো আমার ব্যক্তিগত হয়ে যাচ্ছে। আরো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ। না মানে মানে ওটা তো আমার আমার ব্যক্তিগত হয়ে যাচ্ছে রেজা। ওকে, সমস্যা নাই প্লিজ। সমস্যা নেই, করো। না এটা হচ্ছে কি খুবই দুষ্টু টাইপের প্রশ্ন আর কি, যে যে এই যে তুমি আমাকে অভিনেত্রী হিসাবে এমন ভাবে বললে যে হ্যাঁ আমি যেন নিয়মিত কাজ করি এবং খুশি হলে, ঠিক আছে, তো প্রশ্নটা তো আমি বুঝে গেছি, তুমি করে দাও। তোমার সাথে কাজ করার সুযোগ থাকবে আমার? ব্যক্তিগত যখন বলেছে তখনই বুঝে গেছি আমি। আমি প্রশ্নটা করে দিই। এবং তুমি আসলে পাপপুণ্যের পরে সবসময় আমার ভাবনায় আছো যে সুযোগ পেলেই আমি তোমাকে নিয়ে কাজ করতে সম্মানিত বোধ করবো। বাহ, জেনে আমাদের খুবই ভালো লাগলো। আমরা একদম শেষ ভাগে আপনাদেরকে এক বাক্যে 2টা নিরাপদে থাকার, সতর্ক থাকার বার্তা মানুষকে বলতে হবে। মিমি আপা, আপনি শুরুটা করবেন। এক বাক্যে একদম নিরাপদে থাকার বার্তাটি দিতে হবে। খুব কঠিন। হ্যাঁ, আমি দেখলাম রেজা তুমি সবসময় খালি আমাকে কঠিন কঠিন জায়গাগুলো আগে দিচ্ছ, অথচ সেলিম সব থেকে সুন্দর বলতে পারেন। আচ্ছা সেলিম ভাই বলেন, সেলিম ভাই শুরু করেন। সেলিম ভাই। আচ্ছা, একটা হচ্ছে যে একদম মানে খুব স্বার্থপরের মতো নিজেকে সুরক্ষিত রাখুন, মানে স্বার্থপরের মতো নিজেকে সুরক্ষিত রাখুন, তাহলেই হয়েছে কি, মানে আপনি বা আমি যদি বার্ডেন না হই মানে আপনার পরিবারের জন্য বা সমাজের জন্য বা দেশের জন্য, তাহলে কিন্তু আমরা আসলে অন্যদেরকে ভালো রাখতে পারবো। কিন্তু কথাটা কিন্তু এটাই সত্যি যে এটা একটা চেইনের মতো। আমি যদি নিজেকে ভালো রাখতে পারি তাহলে হচ্ছে পরিবারকেও ভালো রাখতে পারবো। পরিবার ভালো থাকলে দেশ ভালো থাকবে। খুব স্বার্থপরের মতো নিজেকে সুরক্ষিত রাখতে হবে। অসাধারণ। সেলিম ভাই। আমার তো কথা একটাই খুব পরিষ্কার, যে যতক্ষণ পারুন ঘরে থাকুন, আর প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরে অন্য লোক থেকে 3 ফুট দূরে থাকুন। থ্যাংক ইউ। আচ্ছা, আমার না একটা ছোট্ট জিনিস বলার ছিল, যে করোনার পরে আমরা কি কি করবো এটা নিয়ে ভাবছিলাম না সেলিম, ওখানে এই যে অনেক মানুষের সাথে দেখা হবে, হ্যাঁ, তো যেমন তোমার সাথে আমার যখন দেখা হবে, আমার তো ইচ্ছা করবে তোমাকে একদম শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু কি করবো, মানে দূরে থেকে দেখো তো। কারণ আমরা তো আসলে যেটা হয়, আমরা যখন পরস্পরের সাথে দেখা হয় খুব উষ্ণতার সাথে নিজেদেরকে জড়িয়ে ধরি, যে সেই জায়গাগুলোতে আসলে তো আমরা আমাদেরকে, আমার ধারণা যে বিং এ অ্যাক্ট্রেস বা বিং অ্যাক্টর হিসাবে ওইটা চোখে নিয়ে এসো, ওই মমতা, এক্সপ্রেশন, ওই উষ্ণতা চোখে নিয়ে এসো। ঠিক আছে, আমিও চোখে রাখবো ডাইরেক্টর হিসাবে, দেন ওইটা আসলে পূর্ণ হয়ে যাবে। সেটা কি আপনার একটা নির্দেশনা দিতে হবে যে এখন শুরু, এরকম যে নির্দেশনাগুলো দেন সেগুলো? না না না, এইটুকু নির্দেশনা চলে আসবে। মানে ওর মতো ম্যাচিউর অ্যাক্ট্রেস আর ডাইরেক্টরের ইশারা বুঝবে না, তা তো হবে না।
ওকে, আমরা ধন্যবাদ। আমাদের এই আড্ডাটা অবশ্যই শেষ করতে ইচ্ছা করছিল না, কিন্তু সময়ের কারণে শেষটা করতেই হবে। হ্যাঁ ধন্যবাদ গিয়াসউদ্দিন সেলিম ভাই এবং ধন্যবাদ আফসানা মিমি আপু আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবার জন্য এবং সময়টুকুকে প্রাণবন্ত করবার জন্য। ধন্যবাদ আপনাদের এটা অনেক দুজনকে। ধন্যবাদ, মানে আমরা দুজন যে একটু এই করোনা কালে একসাথে আড্ডা দিতে পারলাম, খুব ভালো লেগেছে। আমারও থ্যাংক ইউ খুব আপু। আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সবাইকেই ভালো লেগেছে এবং দর্শকরা আসলে অনেকেরই কমেন্টস করেছেন, আমি সেগুলো সব পড়তে পারিনি। মিমি আপু অভিনয়ে ব্যাক করেছেন, সেগুলো নিয়ে কথা বলেছেন। মিমি আপুর অসংখ্য ভক্ত সমর্থনকারীরা তারা কিন্তু লিখেই যাচ্ছেন যে আপনাকে অনেকদিন দেখি না, সেইগুলো নিয়ে কিন্তু তারা বলছিলেন। আমি সেগুলো এড়িয়ে গিয়েছি সময় স্বল্পতার কারণে, কিন্তু আমাদের এবার চেষ্টা করতেই হবে। আপনারা দুজনেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। এবং দর্শকদের কাছ থেকে আমি বিদায়টা নিতে চাই যে দর্শক, মোদ্দা কথা এবং সারাংশ যেটি আমাদের অতিথিরা যেটি বললেন, যে জীবনের পাথেয় হিসেবে আপনি যদি চলতে চান পরবর্তী করোনা বিশ্বে, সেখানে কিন্তু নিজেকে নিরাপদ রাখতে হবে। যেটি মিমি আপু বললেন, স্বার্থপরের মতো নিজেকেই আসলে নিরাপদে রাখুন, তাহলে হচ্ছে আপনার পরিবারটি ভালো থাকবে, দেশটি ভালো থাকবে, সমগ্র বিশ্ব তো অবশ্যই। এবং সেই যে কাজটি সেটি নিশ্চয়ই আপনাকে করতে হবে। ফলে এখন থেকেই শুরু করুন, আর সময় ক্ষেপণ না করে নিজেকে নিরাপদ রাখার যে প্রচেষ্টাটি সেটি অব্যাহত রাখুন। ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন অতিথি নিয়ে। ভালো থাকবেন মিমি আপু, ভালো থাকবেন সেলিম ভাই, দুজনকেই শুভকামনা। Thank you.